এ পাল যেন এক অন্য পাল। এ পাল সত্যিকারের শিল্পী, সত্যি শিল্পী, এবং তার সম্পর্কে যত না বলবো ততটাই বোধহয় ভালো। কৌশিক পাল, ব্যারাকপুরে কৌশিক পাল যে অনবদ্য সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির টানে আজ প্রায় রাত্রি 12টা ঘড়িতে আমরা ছুটে এসেছি তার এই সৃষ্টি দেখবার জন্য। কি সেই সৃষ্টি, আমরা তার মুখ থেকেই শুনবো। পরিচয় করব শিল্পী কৌশিক পালের সাথে। কি বলছেন তিনি? নমস্কার। সমস্ত দর্শক কুলকে নয়, শুধু আপামর শিল্পপ্রেমী এবং শিল্পকে যারা জীবন সঙ্গী করেছে তাদের সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বারাকপুর ফেরা থেকে বলছি কৌশিক পাল। নগ্নতা, এই নগ্নতা বিষয়ে বর্তমান সময়ে বর্তমান প্রজন্মের কাছে নানা রকমের বার্তা আছে। সেই বার্তাকে একটু আমাদের আদি ভারতীয় শিল্পের বার্তাতে পৌঁছে দেওয়ার জন্য, কারণ সেই শিল্পই আমাদেরকে আজকে সেই গুহা থেকে শুরু করে আমাদের বর্তমান প্রজন্মে এসে হাজির করেছে। নগ্নতা শুধু নগ্নতার জন্য নয়, প্রকৃতি সে নিজেই নগ্ন। তাই আমি বলবো, নগ্নতার মধ্যে দিয়ে ভারত শিল্পে যেভাবে আমরা অধ্যাত্ম এবং জীবনকে মিলেমিশে একাকার করে দিয়েছি, যা এই পৃথিবীতে এক অনন্য শিল্প সৃষ্টিতে পরিণত হয়েছে। যেমন আমাদের গডেস কালী, মা কালী, তিনি নিজেই নগ্ন, কিন্তু সেই নগ্নতার মধ্যে দিয়ে এই যে বিশ্ব শক্তির প্রকাশ, তার যে অনুপরমাণুতে যে বিভক্ত করেছি আমরা, তারই নানা রকম যে রূপের বর্ণনা আছে, এক একটা মলিকুলের যে তার যে শক্তির যে বিভিন্ন দিক আছে, যেমন ছিন্ন মস্তা, এই ধরনের বিভিন্ন কিছু আমরা পুরাণে পাই। বর্তমান প্রজন্মেও মানুষের জীবনে তা একইভাবে পরিলক্ষিত হয়। তাই দ্য শেড অফ নুড পার্ট 2 এ এবার শর্মিষ্ঠা রায়চৌধুরীকে কেন্দ্র করে প্রায় 50 জনেরও বেশি শিল্পী, চিত্রশিল্পী, ভাস্কর, তারা একসঙ্গে আইসিসিআর এ একটি প্রদর্শনী হতে চলেছে 28, 29, 30 মার্চ 2025। এটা আমাদের কাছে এক অন্যতম প্রাপ্তি। এই প্রজন্মের কাছে একটি বার্তা হবে, যে বার্তাটি তারা নিজেরা না দেখলে তা চয়ন করতে পারবে না। আর সে কারণেই বলছি যে নগ্নতা শুধু নগ্নতার জন্য নয়, নগ্নতা জীবনের জন্যে। আমরা ভারতীয় শিল্পীরা সেই নগ্নতাকে একদম পরমার্থ পাওয়ার জন্যে যা যা কিছু আমাদের কাছে সঙ্গী আছে, সব কিছুকে ঢেলে দিয়ে একটি ভাস্কর্যের উপর দিতে হয়। কারণ এই ভাস্কর্যই কিন্তু এদেশের শিল্প কথা বলে, এদেশের ইতিহাসের কথা বলে। এই ভাস্কর্যই কিন্তু এ দেশকে একেবারে বিশ্ব শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দিয়েছে। তাই সেই নগ্নতার একটা রূপকে আমি এখানে প্রদর্শন করছি, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেমন প্রয়োজনে নিরাবরণ করেছে, আবার প্রয়োজনে কিন্তু নারীকে বস্ত্র প্রদান করে তার সম্মান এবং মর্যাদা রক্ষা করেছে। এ আমাদের অপরূপ এক পাওয়া। অর্থাৎ জীবনের প্রয়োজনে নগ্নতা কিন্তু আমাদের কাছে একটা পবিত্র। তারপরে সেদিন নারী হয়ে থাকে। এই নারী তো আমাদের সৃষ্টির মূল। এই নারী তো আমাদেরকে এই জগৎ রক্ষা করতে প্রকৃতি তাদের তৈরি করেছে। নারীত্বের যে অহংকার, নারীত্বের যে প্রকাশ, সেই প্রকাশ কিন্তু শিল্পীরা যেভাবে যুগে যুগে আমাদের মধ্যে এনে দিয়েছেন, তা আমাদের কাছে একটা পরম পাওয়া হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রকৃতি তো শরীর জন্ম দেয়, একটা হচ্ছে নারী আর একটা পুরুষ, উভয়কেই সমানভাবে সহযোগ করে। তাই এই পৃথিবীর সৃষ্টি বেঁচে আছে। আর সেই নারী আমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, তার সংস্কৃতি দিয়ে, তার সৌন্দর্য দিয়ে
এই প্রকৃতিকে তারা সাজিয়ে তুলেছে। তাই এবারের যে আমাদের প্রদর্শনীটি হচ্ছে, সেই প্রদর্শনীতে সম্পূর্ণ আমরা নিরাবরণ নারীর একটি উদাহরণ মানুষের সামনে তুলে ধরতে পারবো, যেটা এই সমাজ এবং জগৎকে হয়তো কিছু বার্তা দেবে। আগামীতে হয়তো আমরা আরো কিছু বলবো, তার অপেক্ষায় আপনাদের থাকতেই হবে। কারণ এ বড় পরম পাওয়া ভারতবর্ষের আদি সৃষ্টিতে যা যা কিছু হয়েছে তার একটা উদাহরণস্বরূপ এই প্রজন্ম কি ভাবছে, এই প্রজন্ম কিভাবে নিজেদেরকে উঁচু করে তুলবে, তারই একটা বার্তা হয়তো এই প্রদর্শনী হতে পারে। আসুন, আপনারা সকলে আসুন ICCR এ। আশা করি আপনারা খালি হাতে ফিরবেন না, এটুকু আমার বলবার। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আহ, কয়েকদিন আগে কিন্তু আমরা বিশ্ব নারী দিবস পেরিয়ে এলাম, এবং আজ কিন্তু বিশ্ব নাট্য দিবস। এই দুটোকে মাথায় রেখে আগামীকাল শুরু হচ্ছে ডক্টর সুরজ চক্রবর্তীর অনুপ্রেরণায়, ভালোবাসায়, দ্য সেডস অফ নিউজ 2 ICCR এ। ময়দান মেট্রো থেকে কিছুটা হেঁটে গেলেই ICCR, সেখানে উদ্বোধন হতে চলেছে আগামী কাল, অর্থাৎ 28, 29, 30। আর সেখানেই শর্মিষ্ঠা রায়চৌধুরীর অনুকরণে এই যে মূর্তিটি আপনি বানিয়েছেন, এবং আপনার সাথে যারা সহযোদ্ধা ছিল সবার কথা যদি আপনি একটু বলেন, এবং কেন হঠাৎ এরকম শর্মিষ্ঠার অনুরূপে একটি মূর্তি বানানোর আপনার ইচ্ছে হলো, সে বিষয়েও যদি কিছু বলেন। ঠিক, ইচ্ছে তো অবশ্যই আছে। কারণ শর্মিষ্ঠা যেভাবে শিল্পের জন্য নিজেকে ঢেলেছে, এ বড় শিল্পীদের জন্য পরম পাওয়া বলা যেতে পারে। কারণ সে শিল্পের জন্যেই নিজেকে প্রস্তুত করেছে। এর জন্য মানুষকে একটা প্রস্তুতি নিতে হয়, এবং জীবন যুদ্ধে সে নিজেকে যেভাবে শিল্পকর্মের জন্যে, শিল্পীদের জন্যে, এবং যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে সে নিজে প্রস্তুত আছে, এ শিল্পীদের কাছে একটা পরম পাওয়া। আমরা নোট স্টাডি করি অ্যানাটমি শিক্ষার জন্য, সেটা তো গেল শিক্ষণ। কিন্তু এই নোট স্টাডিটাই কিন্তু পরবর্তীকালে কলাতে পরিণত হয়, এই যে শিল্পকলা। নগ্নতা, এই নগ্নতা কি শিল্পের জন্য না, শিল্পের জন্য নগ্নতা না নগ্নতার জন্য শিল্প? না, নগ্নতার জন্য কখনো শিল্প নয়, বা শিল্পের জন্য নগ্নতা, ব্যাপারটা এরকম ভাবে নয়। আসলে যা কিছু সত্য, যা কিছু পরম, তা কিন্তু নিরাবরণই। কারণ তার মধ্যেই তার প্রকৃত রং, রূপ, রসের যে আমরা মানে পাই আর সন্ধান পাই, সেই সন্ধানটা কিন্তু সেখানেই আছে, অন্য কোথাও নেই। একজন ডাক্তার সে যখন একটা নতুন প্রজন্মকে নিয়ে আসে, তাকে কিন্তু নগ্ন হতেই হয়। এটা এটা অস্বীকার করা যায় না। ঠিক শিল্পীরাই হয়তো সেখান থেকেও ছাড়িয়ে গিয়ে তাদের মনন এবং অধ্যাত্মকে মিলিয়ে দেওয়ার জন্য এই অবস্থার একটা অনুকরণ হয়। আপনারা ইতিপূর্বে ভারতবর্ষের পুরনো শিল্পে যেমন আপনি বিভিন্ন দেয়াল গাত্রে, কোণারকে যে শিল্পগুলো দেখেন, দেখুন ওটা ছাড়া তো জীবন নয়। তারা জীবনের কথা বলতে নেমে ওটাকে বাদ দিতে পারেননি। তাই সেই নগ্নতা কিন্তু আর নগ্ন নেই, সেই নগ্নতা কিন্তু আপনার জীবনের একটি অঙ্গ। এবং সেখান থেকেই আপনি উঠছেন। একটি মন্দির গাত্রের বেসমেন্টে আপনার শৈশবের কথা বলা আছে, তারপরে যৌবনের কথা বলা আছে, তারপরে মধ্য বয়সের কথা বলা আছে, এবং পরবর্তীতে আপনি সেই একত্বের কথা, সমস্ত দ্বৈতকে আপনি ছেড়ে আপনি সেই অদ্বৈতের সন্ধান পাচ্ছেন। এই যে মানুষের মধ্যে, জীবের মধ্যে এই যে পরম পাওয়ার যে জায়গাটা, একটা জায়গায় এসে সে পূর্ণতা প্রাপ্ত হয়, সে সম্পূর্ণ হয়, সেই সম্পূর্ণতা পাওয়ার জন্যে এই শিল্পকলার জন্ম হয়েছে। এছাড়া মনে হয় না শিল্পে আর অন্য কিছু বলা যেতে পারে। শিল্প সবসময় মানুষের জীবনকে এগিয়ে নিয়ে গেছে। শিল্প প্রতিটা মুহূর্তে জীবনের কথা বলেছে। শিল্প জীবন থেকে উঠে এসছে। আর সেই শিল্পই দেখতে দেখতে, বুঝতে বুঝতে আজকে যুগের পরিবর্তনে মানুষ আজ এখানে পৌঁছেছে। এটাই তো আমাদের একটা বিশেষ করে দেখার বিষয়, যে শিল্প কখনো নগ্ন নয়। নগ্নতার মধ্যে দিয়ে একটা পরম কিছু বলে যাওয়া,
সেটাই। আজ এখানে যে মূর্তিটি আপনারা দেখছেন, এই মূর্তিটি একটি পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছে। সেই পৃথিবীতে ভারত ভূমিতে দাঁড়িয়ে আছে এবং তার হাতে সেই কৃষ্ণ থাকবে, যে কৃষ্ণ আমাদের সেই পরম পাওয়াকে সন্ধান দেয়। সুতরাং এখানে তো আর সেই নগ্ন থাকলো না। এখানে কিন্তু তার সেই পরম, যে আমাদের শেষ যে ইচ্ছা, সেই ইচ্ছাটার সন্ধান দেয়। তুমি কিভাবে জীবন কাটাবে, কিভাবে তুমি তার আহ, পথ দেখবে, সেই পথ দেখার একটা রাস্তা আমরা এখানে পেতে পারি। আপনার আপনার এই যে মূর্তিটি আপনি বানিয়েছেন শর্মিষ্ঠা রায়চৌধুরীর অনুকরণে, এই মূর্তিটা বানাতে আপনার কতদিন সময় লেগেছে এবং আপনার সাথে যে সমস্ত সহযোদ্ধারা ছিল তাদের সম্পর্কে যদি কিছু বলেন? দেখুন, এই মূর্তি সঠিকভাবে বানাতে গেলে প্রায় 2 থেকে 3 মাস লাগে, কিন্তু তা তো আমরা সময় পাইনি। আমরা মাত্র 8-10 দিনের মধ্যেই এই মূর্তিটি নির্মাণ করেছি। এই মূর্তির সঙ্গে বিশেষ করে শুভম পাল, যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারপরে সৌমিত্র সাধু খাঁ এবং সুমন দাস, এদের কথা অস্বীকার করা যায় না। এরা সারা দিন রাত সমস্ত মেটেরিয়ালস এবং এই মূর্তিটার সঙ্গে তারা জড়িয়ে আছে। রাত 2টো 2:30টে পর্যন্ত তারা টানা কাজ করেছে। তবে আমি এই অত অল্প সময়ে এই মূর্তিটি নির্মাণ করতে পেরেছি। হ্যাঁ, ওভারঅল আমাকে দেখতে হয়েছে ঠিকই, কিন্তু তারা না থাকলে আমি এই মূর্তি নির্মাণ করতে পারতাম না। এবং এটা আমার কাছে একটা অদ্ভুত পাওয়া, যে এই যৌবনগুলো কিভাবে তারা শিল্পের জন্য নিজেদেরকে ঢেলেছে। এবং এই যৌবন শক্তি একটি মানুষের শ্রেষ্ঠ শক্তি, যে শক্তির কাছে সমস্ত শক্তি পরাজয় স্বীকার করে। এই যৌবনই কিন্তু আমাদেরকে সবকিছু করতে শেখায়। যৌবন শক্তি বিনা এই জগৎ এতদূর উঠতে পারতো না। তাই এদের শক্তিগুলোই আমার এই শিল্প সৃষ্টিতে বিশেষভাবে কাজে লেগেছে। এদের সকলের কাছে আমি কৃতজ্ঞ শুধু নয়, এদেরকে ভালোবাসা এবং ধন্যবাদ জানাই এই জন্যে যে এরা এমন একটি কাজের সঙ্গে সমভাবে আমার সঙ্গে একইভাবে কাজ করেছে। তাই এদেরকেও আমার ভালোবাসা এবং আশীর্বাদ জানাই। আপনার আপনার দুই কন্যা তারাও কিন্তু এটার সাথে যুক্ত ছিল এবং তারা কিন্তু আপনার এই যে সুন্দর ভালোবাসা একটা শিল্প চর্চা, সেই শিল্প চর্চার সাথে তারাও কিন্তু কোনো না কোনো ভাবে জড়িয়ে রয়েছে, আপনার দুই মেয়ে। কি বলবেন? আসলে রক্তে তো কিছু থাকেই। আর আমরা মূলত একেবারে ট্র্যাডিশনাল শিল্পী পরিবারের মানুষ। আমার বাবা ঈশ্বর গৌরদাস পাল, তিনি একজন খ্যাতনামা আহ, ভাস্কর ছিলেন এবং তার কীর্তি অনেক দূর। বর্তমান যুগে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমগুলো আমরা পেয়েছি, তাই অতি দ্রুত মানুষের কাছে পৌঁছাই, তখন কিন্তু এগুলো ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু তার প্রকাশ অন্যভাবে হয়তো হতো। তো সেইভাবে চলতে চলতে মেয়েরা দেখতে দেখতে কবে ওদের মধ্যে সেই শিল্পর ভাব বা চেতনা তৈরি হয়ে গেছে, সেটা তো আমি বলতে পারবো না। আমার যে ছোট কন্যা স্বস্তিকা পাল এবার এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। আপনারা ডান দিকের যে কাজটি দেখছেন সেটি তারই তৈরি করা একটি কাজ। এবং আহ, তার মধ্যে যে শিল্পের ভাব বা ভাবনা আছে তার জোরেই একটু পিতা হিসাবে একটি অহংকার আছে। সে পরপর দুটি স্কুল লেভেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, একটি পেন্টিং এর উপরে এবং একটি ভাস্কর্যের উপরে। সে দুটিতেই সে কিন্তু স্কুল লেভেল, রিজিওনাল লেভেল এবং ন্যাশনাল লেভেল সে খুব সক্ষমতার পরিচয় দিয়েছে। এটা বাবা হিসেবে নিশ্চিত আমার গর্ব। কিন্তু আশা করব পরবর্তীকালে এটাকে কন্টিনিউ যদি ওরা করতে পারে, নিশ্চয়ই সেটা এ ভারতবর্ষের বা এ দেশের একটা গর্ব হতে পারে। কারণ তারা মেয়ে হিসাবে সে স্কাল্পচারটাকে বেছে নেবে, এটা তো একটা সত্যি পাওয়া। কারণ স্কাল্পচার করতে গেলে যে শক্তির প্রয়োজন, ভাস্কর্য করতে গেলে তার যে ব্যাপ্তি, সেটা অন্য যে কোনো শিল্পের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এবং সেটা করতে গেলে পরে
তাদের সেই মানসিকভাবে ভিতর থেকে একটা তৈরি হওয়ার ব্যাপার থাকে। সেটা তারা যেমন তৈরি হবে তেমন ভাবেই এগোবে। এটা তো আমার হাতে কিছু নেই। তাদের বড় হওয়াটা তাদের কাছেই। একদম তাই। আসলে এইরকম ভালো, ভালো শিল্প কিন্তু আ কৌশিকবাবু বারবার করেন এবং কৌশিকবাবুর এই যে ছোট্ট ঘরটা, এই ঘরে কিন্তু যত কাজ দেখছেন আপনারা সবটাই কৌশিকবাবুর নিজের হাতে করা। আর কৌশিকবাবু বারবার বললেন, এরকম ছোট, ছোট কাজের সাথে কিন্তু কৌশিকবাবু সারা বছরই যুক্ত থাকে এবং তার ২ কন্যার প্রতি এবং তার যে সমস্ত ছাত্রছাত্রী আরো সবার প্রতি তিনি কিন্তু ভীষণভাবে আ একজন সমব্যথী শিক্ষক হিসেবে তিনি বললেন। হ্যাঁ, সত্যিই তাই। ভারত কিন্তু আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এইরকম ভালো, ভালো কাজ যদি কৌশিকবাবুর মতো মানুষেরা করেন, তাহলে সত্যিই হয়তো আবারও ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সরেননি তো ছেড়ে না। ঠিক আছে? হ্যাঁ। ১ম এ আপনার নামটা জেনে নেব। আহ, আমি সৌমিত্র সাধুকা, আপনি কোথা থেকে আসছেন? নীলগঞ্জ, ব্যারাকপুর। নীলগঞ্জ থেকে এত রাত্রে আপনি এখনো অব্দি কৌশিকবাবুর সাথে রয়েছেন। আগামীকাল উদ্বোধন। এখন বাড়ি ফিরবেন আপনি? হ্যাঁ, বাড়ি তো ফিরতেই হবে। এতটা ভালোবাসা কি শুধু শিল্পের জন্যই নাকি অন্য কিছু? শিল্পের জন্য তো আছেই, কিন্তু এই রাস্তায় যে মানুষটা আমার পথপ্রদর্শক, সেই মানুষটার প্রতি ভালোবাসাও আজ আমাকে এই অবধি আটকে রেখেছে। শিল্পটা কি শুধুই ভালোবাসা নাকি এটা পেশা হিসেবেও নিয়েছেন? প্রথমে এটা ভালোবাসাই ছিল। আস্তে আস্তে বড় হই, তারপরে আমারও সংসার হয়, সবকিছু হয়, তখন এটাকে কিছুটা পেশা হিসাবেও নিতে বাধ্য হয়েছি। তবে আমি মনে করি শিল্প পেশার থেকে নেশাটাই থাকা বেশি ভালো। এই কৌশিকবাবু তো মানুষকে আপনি শিক্ষক হিসেবে পেয়েছেন, কতটা গর্ব অনুভব করছেন? কি বলবেন? আমি মনে করি আমার মতো ভাগ্যবান কেউ নেই। এইরকম একটা কাজের সাথে এই কাজটা যেটা হয়েছে, এই কাজটা সাথে আপনি যুক্ত হয়েছেন যে কাগজটা আমার ধারণা এটা একটা আন্তর্জাতিক লেভেলে কিন্তু কাজ হয়েছে এবং সেটা কতটা মান্যতা পাবে সেটা আগামীকাল, আগামী পরশু হয়তো দর্শকরা বলতে পারবে। আপনার কি মনে হয় এটা কিরকম কাজ হয়েছে? আহ, এটা আমার বিশ্বাস যে এটা উচ্চতায় পৌঁছাবে, কারণ যেভাবে এটা নিয়ে শুনেছি, আমার স্যার যখন আমাকে এটার ব্যাপারে বলেন, উনি কাজ যখন করছিলেন আমাকে ডাকে, তখন আমি নোটশেড 2 এর ব্যাপারে শুনি। আমি এটা রিয়েলাইজ করেছি যে নগ্নতা বা নারী শরীর শুধু ভোগের জন্য নয়, এটাকে আমরা শিল্পীরা সবাই মিলে মানুষের কাছে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারি, এবং আমরা এটা প্রুভ করতে পারি যে এটাকে শুধু সেই জায়গা দিয়ে না দেখে একটা উচ্চতর জায়গায় পৌঁছানো সম্ভব। এবং কিরকম মূল্য পেতে পারে এই মূর্তিটি? উম দেখুন, মূল্য তো ওইভাবে বিচার করা সম্ভব নয়। শিল্পের মূল্য আনুমানিক। এইভাবে বিচার করা পসিবল নয়। মানুষের ভালোবাসা, মানুষের দৃষ্টিভঙ্গি যদি সেই মাত্রায় পৌঁছায়, এটাই সবথেকে বড় মূল্য। আমার বিশ্বাস স্যার যে মূর্তি তৈরি করেছেন, যে অবয়ব তৈরি করেছেন, আগামীকাল সবাইকে আমন্ত্রণ রইলো, আপনারা আসুন, স্বচক্ষে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কি মাপের একটি কাজ হয়েছে এবং স্যার কোন উচ্চতায় পৌঁছে গেছে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। কৌশিকবাবু কি আপনাকে বেঁধে রেখেছেন? এত ভালো একজন শিক্ষক, শিষ্য, এত সুন্দর সম্পর্ক। কিভাবে বেঁধে রেখেছেন কি বলবেন? সত্যিই ভালোবাসায় বেঁধে রেখেছে। কি বলবেন? নির্বাক কাজ করেছি। এই স্বল্প সময়ের মধ্যে এত বড় একটা কাজ দাঁড় করানো, সেটা স্যার ছিল বলেই সম্ভব হয়েছে। যার মূর্তি আপনারা তৈরি করেছেন শর্মিষ্ঠা রায়চৌধুরী, তাকে কতটা পেয়েছেন? একদম সম্পূর্ণরূপে পেয়েছি তাকে। খুব সহযোগিতা করেছে আমাদের সাথে। যখন যেরকমভাবে চেয়েছি, স্ট্যান্ড করিয়েছি, তখন সেরকমভাবে সহযোগিতা করেছে। আগামীকাল এই মূর্তিটি উন্মোচন হবে ICCR এ এবং সাথে কিন্তু থাকবে একেবারে আম শর্মিষ্ঠা রায়চৌধুরী নিজেও থাকবে এবং তার পাশে এই মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা করবেন শিল্পী কৌশিক পাল। উনার উদ্দেশ্যে কি বলবেন? অনেক অনেক শুভকামনা রইল। আরো কাজ করার ইচ্ছা রইল একসাথে, এবং করব। আপনার নাম? শুভম পাল। ধন্যবাদ। ধন্যবাদ। শিল্পী কৌশিক পালের একনিষ্ঠ কন্যা এই মুহূর্তে পেয়ে গেছি। সেও কিন্তু ছিল বাবার সাথে হাতে হাত মিলিয়ে এই কাজটাতে সমান অংশীদার। কি বলবেন কেমন লাগছে? আমি যদিও পুরোটা সময় দিতে পারিনি আমার নিজস্ব কলেজের জন্য পড়াশোনা, কিন্তু আমি বাবাকে কাজ করতে তো দেখেছি, সেটা সবাই দেখে, কিন্তু
তারপরে যে বাড়ি এসে যে ক্লান্তি, যে মানে একটা তো হয় টায়ার্ড, যেটা বাড়ি এসে আমি দেখতে পাই, যেটা সবাই দেখতে পায় না। আর অন্যদিকে সেই খুশিটা, যে এত কষ্ট করে আমি পরিশ্রম করে যে কাজটা করেছি, সেটা করার পরে যে খুশিটা, যেটা আর কেউ দেখতে পারে না, সেটা আমিও দেখতে পাই। তো ওই জায়গাতে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে এই এই সাইড গুলো আমি দেখতে পাই, অথচ কেউ দেখতে পায় না। আর ওটা আমি পুরোপুরি ফিল করি এত যে এত ভালো একজন নৃত্যশিল্পী, আবার সাথে সাথে কিন্তু এরকম বাবার সাথে এই ধরনের ভাস্কর্যের কাজের সাথে কিন্তু যুক্ত। বলুন। আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে আমি ছোটবেলা থেকে ওই পরিবেশটা পেয়েছি, যেখানে আমি ছোট থেকে কিছু না করলেও আমি দেখার সুযোগ পেয়েছি। আমি বাবা যখন একা একা কাজ করতো, আমি পাশে গিয়ে বসে থাকতাম, কথা বলতাম, দেখতাম। তো ওই জায়গা দিক দিয়ে আর কেউ, আমার যে বন্ধু বান্ধবরা, কেউ ওই সুযোগটা পায়নি। তো ওই জায়গাতে আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করি। কোন মানুষটাকে বেশি ভালো লাগে, শিল্পী কৌশিক পালকে না বাবা কৌশিক পালকে? কাকে বেশি নম্বর দেবে? এটা নাম্বারের ব্যাপার নয়, ওটা আমি মানে বাবা যেভাবে শিল্পকর্মটা করে, ঠিক সেইভাবেই বাবার কর্তব্যগুলোকেও পালন করে। যে না, কোন মানুষটাকে বেশি ভালো লাগে, বাবা কৌশিক পাল না শিল্পী কৌশিক পাল? ভালো লাগার থেকে বড় কথা, আমি আমি যে বাবা বাবা হিসেবে যাকে দেখি, তার মধ্যেও একটা শিল্পী রয়েছে। আর শিল্পী কৌশিক পাল, তার মধ্যেও আমি নিজের বাবাকে দেখি। তো ওটাকে ভাগ করা আমার জন্য মানে ভাগ করতে পারবো না আমি। আসলে কথা যেটা দাঁড়ালো, বাবা কৌশিক পাল আর শিল্পী কৌশিক পাল দুটো মানুষই ওনার কাছে একই মানুষ, আলাদা মানুষ নয়, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আর আহ, সেটাই, মানে যেভাবে বাবা নিজের শিল্পকর্মকে ভালোবাসে, সেইভাবে বাবা হিসেবে যে কর্তব্যগুলো, সেগুলো পালন করে। আর ওই তার সে যখন নিজের ওই দুটো কাজকে ভাগ করতে পারছে না, তখন আমিও তাকে ওইভাবে ভাগ করতে পারছি। বাবার জন্য একটা কথা কি আমরা শুনতে পারি যে বাবা তুমি অনেক ভালো থাকো, অনেক খুশি থাকো, আর তুমি এরকম কাজ আরো অনেক অনেক করো, এটা শুনতে পারি আমরা? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো চাইবই, সবসময় আমি চাই কি বাবা পরবর্তীকালে আরো ভালো কাজ করুক। এই কালকে রিটায়ার করে যাচ্ছে, এরপরে এতদিন কর্মজগতে যতটা কাজের অফিসের জন্য যে টাইমটা নিজেকে দিতে পারেনি, এখন সে পুরো নিজের টাইমটা ইউটিলাইজ করবে ভালো করে, আরো কাজ করবে। কোনটা কোনটা বেশি ভালো লাগে, যখন তুমি মঞ্চে কোনো অভিনয় করছো, মানে মঞ্চে তুমি নাচ করছো, বাবা দর্শক আসনে বসে তোমার নাচ দেখছে, আবার একইভাবে বাবা মঞ্চে কোনো কাজ করছে, মঞ্চে বাবাকে সম্মান জানানো হচ্ছে, তুমি দর্শক আসনে বসে আছো, কোনটা ভালো লাগে? এটা আবারও ওই প্রশ্নটার মতনই, দুটোকে আমি ভাগ করতে পারবো না। আহ, নিশ্চয়ই আমি যখন স্টেজে কিছু পারফরমেন্স করি, আমি যদিও বাবাকে অডিয়েন্সে দেখতে পেলাম কি না পেলাম, কিন্তু আমার ওই একটা জানি যে বাবা আছে, ভিডিও করছে পুরো শুরু থেকে শেষ অবধি, মানে বাবা নিজে মন দিয়ে দেখছে, সেই সেই থটটা আমার মাথায় থাকলে আমার পারফরমেন্স আরো বেশি ভালো হয়। আর সেই জায়গায় আমি যখন অডিয়েন্সে থাকি, আমারও দেখতে খুবই ভালো লাগে। একদম তাই, একটা মেয়ের কাছে তার বাবা বোধহয় একটা ভীষণ ভীষণ মূল্যবান সম্পদ, যে সম্পদ হয়তো পৃথিবীতে বড্ড বিরল। বাবা শব্দটা বড্ড বড্ড আদরের, খুব সফট কর্নার, সেটাকে এভাবে হয়তো ব্যাখ্যা করা যায় না। আগামীকাল আইসিসিআর এ উদ্বোধন হচ্ছে সেন্টস অফ নুডস 2, সেটা দেখার অপেক্ষায় আমরাও রয়েছি, আপনারাও থাকুন। আর শিল্পী কৌশিক পালের এরম একটা শিল্পকার্য, এরম একটা ভাস্কর্য দেখার অপেক্ষায় কিন্তু সবার আমন্ত্রণ রইল আইসিসিআর। ময়দান মেট্রো থেকে হাঁটা পথ 2 থেকে 3 মিনিট। শুভরাত্রি।